একটা দিক নিয়ে আলোচনা করব, একটা দিক নিয়ে, কিন্তু সেই দিকটা কিন্তু অতি বিশেষ দিক একটা। কি দিক সেটা? সেটা হলো খুনি হাত। খুনি হাত বোঝার উপায়। খুনি হাত বোঝার উপায়। শ্রী গুরবে নমঃ। অনেক বন্ধুরাই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে লিখছেন, ইউটিউবেও কমেন্ট করছেন যে পামিস্ট্রি নিয়ে কিছু বলার জন্য, পামিস্ট্রির উপরে কিছু বলার জন্য। তো আজকে আমরা পামিস্ট্রির একটা দিক নিয়ে আলোচনা করব, একটা দিক নিয়ে, কিন্তু সেই দিকটা কিন্তু অতি বিশেষ দিক একটা। কি দিক সেটা? সেটা হলো খুনি হাত। খুনি হাত বোঝার উপায়। খুনি হাত বোঝার উপায়। ধরুন আমাদের কর্মজীবনে, পারিবারিক জীবনে, পারিপার্শ্বিক জীবনে, ব্যবসায়িক জীবনে, সর্বত্র প্রচুর মানুষের সঙ্গ করি আমরা সারাদিন, প্রচুর মানুষের। তো এর মধ্যে হয়তো কোনো খুনি লুকিয়ে আছে আমাদের মধ্যে, যে ভবিষ্যতে কোনো খুন করবে। আগামী কি করে সতর্ক হবেন তার থেকে? কি করে বুঝবেন যে এই লোকটা খুনি? 100 জনের মধ্যে, ধরুন আমরা সারাদিনে ধরুন 500 জন লোকের সাথে সঙ্গ করলাম, মিশলাম 500 জন লোকের সাথে নানান কারণে। আপনি কি করে বুঝবেন এই 500 জনের মধ্যে এই লোকটা খুন করতে পারে? সেইটা বোঝানোর জন্যই আজকের এই আলোচনা, খুনি হাত বোঝার উপায়। দেখুন, প্রথমেই বলি আমি ভালো কিন্তু ছবি আঁকতে পারি না। আমি পারি না ভালো ছবি আঁকতে। তো অন্য কোনো অ্যাস্ট্রোলজার হলে ছবি এঁকে দেখাতেন, হাতের ছবি এঁকে দেখাতেন, কিন্তু আমি অপারক। আশা করি আপনারা এই জায়গাটা বুঝবেন, এবং আমি হাত দেখিয়ে, নিজের হাত দেখিয়ে বোঝানোর চেষ্টা করছি। আশা করি কোনো অসুবিধা আপনাদের হবে না। তো আসুন আলোচনা শুরু করা যাক। ধরুন এই যে রেখাটা, এটাকে বলা হয় হার্ট লাইন বা হৃদয় রেখা। হাতের এই প্রান্ত থেকে এই প্রান্তে যে রেখাটা এসছে সেটাকে বলা হয় শিরোরেখা বা হেডলাইন বা কর্মরেখা। হাতের এই প্রান্ত থেকে এই যে নিচের দিকে নেমে এসছে এটাকে বলা হয় লাইফ লাইন। ঠিক আছে? আর এই যে রেখাটা উঠেছে, লাইফ লাইন বা জীবন রেখা, আর এই যে রেখাটা এখান থেকে উঠেছে সেটাকে বলা হয় ফেট লাইন বা ভাগ্য রেখা। তো আজকে আমাদের আলোচনার বিষয় একটা মাত্র রেখা নিয়ে, সেটা হলো এই হেডলাইন বা কর্মরেখা বা শিরোরেখা। এটা হাতের এ প্রান্ত থেকে এ প্রান্ত আসে আড়াআড়ি ভাবে। ঠিক আছে? তো এই হেডলাইন যদি এখান থেকে তো শুরু হলো, শুরু হয়ে যদি স্ট্রেট আসে, এই জায়গাটা হলো মঙ্গলের ক্ষেত্র, এই পোর্শনটা হলো মঙ্গলের ক্ষেত্র। তো ধরুন এই হেডলাইনটা কারো এখান থেকে স্ট্রেট হয়ে, এখান থেকে শুরু হয়ে স্ট্রেট এসে মঙ্গলে ধাক্কা খেলো, একদম স্ট্রেট। তো সেই মানুষটা বুঝবেন প্রচন্ড একরোখা, প্রচন্ড একরোখা। সে কারোর কথা শোনে না। তাকে হাজার বোঝালো, সে যেটা মনে করবে ঠিক, সে যেটা মনে করবে ভালো, সে কিন্তু সেটাই করবে। আর যদি এই হেডলাইন বা শিরোরেখার নিচের দিকে এসে একটু টার্ন দেখেন নিচের দিকে, ঠিক আছে, তাহলে কি হবে? ধরুন তার মনে ইচ্ছে হলো যে সে একজনের বাড়িতে ঢিল মারবে। সাপোজ ইচ্ছে হলো তার মাথায় যে সে একজনের বাড়িতে ঢিল মারবে, সে যে কোনো কারণেই হোক। এবার তাকে তার বন্ধুরা বোঝালো যে না, এই কাজটা করিস না, এই কাজটা করলে এই ক্ষতি হতে পারে। তো সে কিন্তু মন দিয়ে চিন্তা করবে, কেন? তার হেডলাইনটা একটু নিচের দিকে কার্ভ হয়ে গেছে, সেই জন্য সে কিন্তু মনে মনে চিন্তা করবে যে না, এটা তো বন্ধুরা ঠিকই বলছে, ঢিল মারাটা তাহলে ঠিক নয়, বলে সে কিন্তু সেই কর্ম থেকে নিবৃত্ত করবে, নিজেকেই নিবৃত্ত করবে। কিন্তু এই হেডলাইন বা শিরোরেখা যদি উপর দিকে ওঠে, উপর দিকে ওঠে বলতে এই হার্ট লাইন বা হৃদয় রেখাকে ক্রস করে যদি উপর দিকে ওঠে, তো হৃদয় রেখাকে ক্রস করে উপর দিকে উঠছে কে? হেডলাইন। অবশ্যই সে হৃদয়হীন একটা মানুষ, সে মহিলা হোক বা সে পুরুষ হোক, সে অত্যন্ত হৃদয়হীন একটি মানুষ। কেননা সে কিন্তু হার্ট লাইনকে ক্রস করছে, ক্রস করে উঠছে উপরে, মানে তার হৃদয় বলে কিছু নেই, তাই সে অত্যন্ত হৃদয়হীন। আচ্ছা, এটা মনে রাখবে। এরপরে যদি দেখেন
যে তার এই বুড়ো আঙুলটা পুরো গদার মতো, বুড়ো আঙুলটা সচরাচর হয় না, কিন্তু অবশ্যই সে একজন হত্যাকারী। সে জীবনে অবশ্যই মার্ডার করবেই। আর এটা আমার কথা নয়, কিন্তু এটা কে বলেছেন? এটা বলেছেন ফাদার অফ পামিস্ট্রি, যাকে বলা হয় ফাদার অফ পামিস্ট্রি, কিরো এই কথাটা বলেছেন। আর কিরো এমন একজন মানুষ যিনি জীবনে কয়েক লক্ষ হাত দেখেছেন, সেগুলোকে নিয়ে রিসার্চ করেছেন, সেগুলোকে নিয়ে অ্যানালিসিস করেছেন, করে কিন্তু তারপরে তিনি প্রচুর বই লিখেছেন হাতের রেখার উপরে। তাই কিরোর বলাগুলো কিন্তু নির্ভুল, নিখুঁত। কারণ এটা কিন্তু উনি একটা হাত দেখে গবেষণা করেননি বা এই সিদ্ধান্তে আসেননি। কয়েকশো হাত এইরকম দেখার পরে, এই হেডলাইনের এই টেন্ট দেখার পরে, এই ঝোঁক দেখার পরে হেডলাইনে, তারপরে তিনি কিন্তু এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। তাই তার সিদ্ধান্ত অভ্রান্ত। যাই হোক, এবারের প্রশ্ন হলো যে কোন বয়সে সেই জাতক বা জাতিকা যেই হোক না কেন, যার বুড়ো আঙুলটা পুরো গদার মতো এবং হেডলাইন হার্ট লাইনকে ক্রস করে উপর দিকে উঠে গেছে, সে তার কোন বয়সে গিয়ে এই মার্ডারটা করবে? মনে রাখবেন, সেটাও বলে দিচ্ছি। ধরুন এটাকে বলা হয় কনিষ্ঠা বা ইংলিশে লিটল ফিঙ্গার, এটাকে বলা হয় অনামিকা বা আপনার রিং ফিঙ্গার, ঠিক আছে? তো এই কনিষ্ঠা আর অনামিকার মাঝখানের যে অংশটা, এই হার্টলাইনের এই মাঝখানের যে অংশটা, কনিষ্ঠার অনামিকা হার্টলাইনে, এই জায়গাটাকে ধরা হয় 25 বছর, মানে জাতক বা জাতিকার 25 বছর। তাহলে হেডলাইনটা যদি এই জায়গায় ঠিক ক্রস করে উপর দিকে উঠে যায় হার্টলাইনকে, তাহলে সে 25 বছর বয়সে কিন্তু মার্ডার করবে। যদি তার একটু আগে হয়, যদি তার মাঝখানে হয়, তাহলে 12.5 বছর। ওই হিসেবে এবার হিসাব করতে হবে যে হার্টলাইনটার এক্সাক্ট ঠিক কোন জায়গায় ক্রস করে হেডলাইনটা উপরে উঠেছে, তাহলে ওই ধরতে হবে 25, 12.5। তার মিডিলে হলে সেইভাবে হিসাব করতে হবে। সেম অ্যাজ এটাকে বলা হয় অনামিকা বা রিং ফিঙ্গার। এবার অনামিকা আর মধ্যমা বা মিডল ফিঙ্গার, তো মিডল ফিঙ্গার আর রিং ফিঙ্গারের মাঝখানে ধরা হয় 50 ইয়ার্স, মানে হৃদয় রেখার ওই অংশটাকে ধরা হয় 50 বছর জাতক বা জাতিকার। তাহলে ওই সময় যদি হেডলাইনটা ক্রস করে, তাহলে 50 বছর বয়সে সে মার্ডার করবে। আর যদি ওই মিডলে যদি করে, তাহলে ওই হিসেবে ধরতে হবে যে 50, 25 আর 50-এর মাঝখানে সে মার্ডারটা করবে। সেম অ্যাজ এইটাকে মিডল ফিঙ্গার বলে বা মধ্যমা, আর এটাকে বলে তর্জনী বা ইন্ডেক্স ফিঙ্গার। তো এই মিডল ফিঙ্গার আর ইন্ডেক্স ফিঙ্গারের মাঝে যে হার্টলাইনের অংশটা, সেটাকে ধরা হয় 75 ইয়ার্স বা 75 বছর। তাহলে দেখতে হবে এবার ওই হিসেবে হিসেব করে যেতে হবে, কিন্তু মোটামুটি ওই হিসেবে হিসেব করতে হবে 25 বছর, 50 বছর আর 75 বছর। কোন সময়টা এক্সাক্ট হার্টলাইনটাকে ক্রস করছে হেডলাইন, তাহলে সেই সময়টায় সেই জাতক বা জাতিকা মার্ডারটা করবে। তাহলে চেনা গেল পরিষ্কার। কিন্তু হ্যাঁ, মনে রাখবেন, শুধু যে ক্রস করলো বলেই যে সে মার্ডারার হবে তা নয়, কিন্তু আগে তার বুড়ো আঙুলটা দেখতে হবে গদার মতো কিনা, তবেই এই দুটো জায়গা মিললে। আচ্ছা, এই হেডলাইনের একটা বিরাট ফাংশন আছে। মনে রাখবেন, এই হেডলাইনটা যত উপর দিকে উঠবে, তত কিন্তু সেই হৃদয়হীন হতে থাকবে। যত উপর দিকে উঠবে, হাতের উপর দিকে যত উঠবে এই শিরোরেখা, তত সে হৃদয়হীন হতে থাকবে। আর যত এটা নিচের দিকে নামতে থাকবে, তত বেশি ইমোশনাল, তত বেশি সেন্টিমেন্টাল, মানে খুব স্পর্শকাতর হবে সেই জাতক বা জাতিকা। যদি নিচের দিকে কার্ভ হয়ে আসে ক্রমশ, তাহলে সেই জাতক বা জাতিকা, তাকে একটু কিছু বললে, কেউ হয়তো একটু বকা দিল, বড়রা একটু কিছু বলল, সে কিন্তু মাইন্ডে নিয়ে নেয় সেটা। সে কিন্তু ওটা নিয়ে দুশ্চিন্তা করতে, আমাকে এরকম বললো, আমার সাথে এরকম করলো। এতটা কিন্তু তারা ইমোশনাল বা সেন্টিমেন্টাল হয়। আচ্ছা, এইবার এইটা বললাম মঙ্গলের মাউন্ট, তার ঠিক নিচের অংশটা হলো চন্দ্রের মাউন্ট। চন্দ্রকে ইংলিশে কি বলে? মুন বা লুন। লুন থেকে লুনার এক্লিপস বা চন্দ্রগ্রহণ, তাহলে লুন। এবার যদি হেডলাইনটা দেখেন কারোর একদম লুনেতে চলে এসছে, লুনের মধ্যে ঢুকে গেছে, তাহলে লুন থেকে লুনাটিক। খুব সাবধান, লুন থেকে লুনাটিক।
আপনার বাড়িতে যদি আপনার পরিবারে কারোর দেখেন যে এই হেডলাইনটা লুনেতে ঢুকে গেছে এসে, যদি আপনি আগেই দেখতে পান বা বুঝতে পারেন, ইমিডিয়েট কোনো সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হন আপনার সেই পরিবারের মানুষটিকে নিয়ে, তাকে কিন্তু বাঁচাতে পারবেন। এই যে টপিকটা আলোচনা করছি, এটা কিন্তু সামাজিকভাবে যাতে কোনো মানুষের কোনো ক্ষতি না হয়, সেইটা যাতে আগাম সতর্কতা আমরা নিতে পারি, সেই জন্যই আজকে আলোচনার বিষয়টা। সেম অ্যাজ এইটা হলো লুন। এবার অন্য হেডলাইন বা শিরোরেখার যদি টেন্টটা যদি দেখেন যে একদম লাইফ লাইনের দিকে পুরো কার্ভ হয়ে গেছে, মানে এই এখান থেকে শুরু হয়ে পুরো লাইফ লাইনের পাশে কার্ভ হয়ে চলে এলো, তাহলে সে কিন্তু সুসাইডাল অ্যাটিটিউড থাকবে, তার আত্মহত্যা প্রবণ হবে সেই জাতক বা জাতিকা। খুব সাবধান। বাড়ির লোকের, পারিপার্শ্বিকের, বন্ধু বান্ধবের, চেনা যারা মানুষজনের পারলে হাতটা একটু দেখুন না, আপনিই দেখুন না, ক্ষতি কি? কোনো অ্যাস্ট্রোলজারের কাছে নিয়ে যেতে হবে না, আপনিই দেখুন, আপনারাই দেখুন। যদি আগে থেকে দেখতে পান, সাবধান হয়ে যান। কথাটা কিন্তু ফাদার অফ পামিস্ট্রি হিরোর কথা, কিন্তু এটা ইগনোর করবেন না। ইগনোর করলে কিন্তু ভয়ঙ্কর কোনো বিপদ ঘটে দিতে পারে সেই মানুষটার। তার আগে সতর্ক হন, সাবধানতা অবলম্বন করুন, যা যা করণীয়। তাকে কোনো মানসিক চিকিৎসকের যদি কাছে নিয়ে যেতে হয়, ইমিডিয়েট নিয়ে যান, নিয়ে গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করুন। যাই হোক, আশা করি আজকের আলোচনাটা মনে হয় খুব খারাপ হয়নি, ভালো নিশ্চয়ই লাগবে আপনাদের। কেমন লাগছে এটা কমেন্ট বক্সে দয়া করে জানাবেন। দয়া করে আমার এই অ্যাস্ট্রো পামিস্ট শ্রী অনিশের যেই চ্যানেলটা, এই অ্যাস্ট্রো চ্যানেলটা কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, এটা আন্তরিক অনুরোধ আপনাদের কাছে। আর আপনাদের এই যদি আপনারা এই সাবস্ক্রিপশনগুলো করেন, সাবস্ক্রাইব যদি করেন, কি হবে বলুন তো? আমি একটু উৎসাহ পাবো, অনুপ্রেরণা পাবো আপনাদের থেকে। তাহলে আরো নতুন নতুন ভিডিও অ্যাস্ট্রোলজির উপরে, যেটা মানুষের উপকারে লাগে, এরকম ভিডিও, ঠিক আছে? তো যদি আপনাদের থেকে এই আন্তরিক সহযোগিতাটা পাই, এসে কমেন্ট করুন, কমেন্ট বক্সে সাবস্ক্রাইব করুন, ঠিক আছে? তো বেল বাটনে ক্লিক করুন, যাতে বেল বাটনে ক্লিক করলে কি হবে না, যখনই আমি কোনো অ্যাস্ট্রোলজির উপরে কোনো রকম কোনো ভিডিও করব, সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, ঠিক আছে? তো সবাই খুব খুব ভালো থাকবেন এবং পারিপার্শ্বিককে নিয়ে ভালো থাকবেন। নিজে একা ভালো থাকলে হবে না। আপনি ভালো রইলেন ঠিক, আপনি দেখে নিলেন নিজের হাতটা যে না, আমার তো খারাপ কিছু নেই, আমার তো হেডলাইন ঠিকই আছে, আমি ব্যাস নিশ্চিন্ত। বা বাড়ির গুটি কয়েক মানুষ যারা আপনার পরিবারে আছে, নিউক্লিয়ার ফ্যামিলি যাকে বলে, দেখে নিলেন যে হ্যাঁ সবারই অলমোস্ট ঠিক আছে, তাহলেই ঠিক আছে না। কিন্তু পারিপার্শ্বিকের কথা একটু ভাবুন, সমাজের কথা একটু ভাবুন। দেখুন না, নিজেই এটাই অ্যাস্ট্রোলজার হতে, আপনি তো এই অ্যাস্ট্রোলজি নিয়ে ব্যবসা করবেন না মানুষের উপকারের জন্য। দেখুন না, কারোর হাতে যদি এরকম লেখা থাকে, তার পরিবারকে সাবধান করুন, তাকে সাবধান করুন, তাকে বোঝান, তাকে সময় দিন, এবং যা যা করণীয়, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, মানসিক চিকিৎসকের কাছে যা যা করণীয় দয়া করে করুন। নিজে ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, খুব খুব ভালো থাকবেন। গুরু কৃপাহি কেবলম।